কান কান হচ্ছে মানুষের শ্রবণেন্দ্রিয় এবং ভারসাম্য রক্ষাকারী একটি বিশেষ অঙ্গ, যা আমাদের মস্তিষ্কের দুপাশে চোখের পেছনে একটি করে দুটি কান অবস্থিত। কানকে আমরা বাইরে থেকে যে অংশটি দেখি এটি হচ্ছে মূলত পিনা। কানের যে ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ তা মাথার টেম্পোরাল গহ্বরের ভিতরে অবস্থান করে। কানকে আমরা একটু ভালো করে যদি দেখি, কান মূলত যে অংশটুকু আমরা দেখি তা যদিও পিনার ভিতরে কিভাবে শব্দ প্রেরণ হয় তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখব। পিনার মাধ্যমে কিভাবে আমাদের মস্তিষ্কে তা প্রেরণ করে। মস্তিষ্কে প্রেরণ করার সময় আমরা দেখি কয়েকটি নার্ভ কাজ করে, তার ভিতরে কক্লিয়ার নার্ভ, অডিটরি নার্ভ এবং সর্বশেষে অডিটরি কর্টেক্সে তা পৌঁছায় এবং মস্তিষ্ক তা বুঝতে পারে আমাদের আওয়াজটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি। আমরা একটু কানকে ভালো করে দেখি। কানকে মূলত তিনটি অংশ দ্বারা গঠিত। বাইরের যে অংশটুকু এটাকে বলে আমরা বহিকর্ণ, যা পর্দা পর্যন্ত অবস্থান করে। তারপরে আছে মধ্যকর্ণ। মধ্যকর্ণে রয়েছে তিনটি হাড়, এই তিনটি হাড় মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এবং একটি নালী ইউস্টেশিয়ান নালী থাকে, এবং তার ভিতরে রয়েছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের আবার দুটি অংশ, একটি হচ্ছে ইউট্রিকুলাস এবং অন্যটি হচ্ছে সেকুলাস। আমরা একটু ভালোভাবে দেখি যে শব্দ আসলে কিভাবে ভিতরে প্রেরণ করে। আমরা যখন বাইরে থেকে কোনো শব্দ শুনি, শব্দটা আসলে কিভাবে যাচ্ছে, এটা প্রথমে আমাদের কর্ণকুহর হয়ে টিম্পানিক পর্দা অর্থাৎ কানের পর্দায় প্রেরণ করে। কানের পর্দা থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, কানের পর্দা থেকে আমাদের হাড় থেকে অর্থাৎ কানের যে তিনটি হাড়ের পরে কক্লিয়ার হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল মস্তিষ্কে প্রেরণ করে। এই যে হচ্ছে সেই টিম্পানিক পর্দা, যেটি বাহির থেকে অর্থাৎ বাহির দিক থেকে দেখলে দেখা যাবে অবতল, কিন্তু ভিতর দিক থেকে উত্তল। টিম্পানিক পর্দার পরে তিনটি হাড় রয়েছে। একটি হাড় হচ্ছে মেলিয়াস, এটি হচ্ছে ইনকাস, এবং পরবর্তী হচ্ছে স্টেপিস। স্টেপিস আমাদের মানবদের সবচেয়ে ছোট কোন একটি হাড় হচ্ছে স্টেপিস। স্টেপিস যে জায়গায় যুক্ত, এই জায়গায় একটি ছিদ্র রয়েছে, তাকে বলে ফেনেস্ট্রা ওভালিস। ফেনেস্ট্রা ওভালিসের একটু নিচে রয়েছে ফেনেস্ট্রা রোটান্ডা। আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে আমাদের কানে শ্রবণ ইন্দ্রিয় কাজ করে কিংবা কিভাবে কানে শব্দ প্রেরণ করি। আমরা একটু কোকলিয়াটা একটু ভালো করে দেখি। এই জায়গায় যে ছিদ্রটি রয়েছে, এই ছিদ্র হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, এবং নিচের দিকে যেটি ওভাল শেপ, নিচের দিকে আরেকটি ছিদ্র রয়েছে যাকে বলা হয় ফেনেস্ট্রা রোটান্ডা, যেটি নাকি রাউন্ড শেপ বা গোলাকৃতি। ফেনেস্ট্রা ওভালিস থেকে শব্দ প্রেরণ হয় সেকুলাসে, এবং সেকুলাসের পরবর্তী অংশে যাওয়ার আগে একটু বলে নিই, এই যে উপরে যে তিনটি অংশ দেখা যাচ্ছে, তিনটি সেমি মেমব্রেনার ক্যানেল, এই ক্যানেলটি হচ্ছে অর্থাৎ এই তিনটি যে টিউব দেখা যাচ্ছে, তিনটির ভিতরে দুটি থাকে উলম্ব বরাবর, একটি থাকে আনুভূমিক। এই টিউবগুলা, এই চ্যানেলগুলো দ্বারাই আমরা মূলত ব্যালেন্স করে থাকি। ব্যালেন্সের ক্লাসটি আমরা পরে দেখব। তো নিচের দিকে যে অংশটি দেখা যায় অর্থাৎ যে ফেনেস্ট্রা ওভালিস দ্বারা সাউন্ড ভিতরে কিভাবে যায় তা দেখবো আমরা। এই সাউন্ডগুলো যখন যায় তখন ভিতরে যে নল থাকে, একটি নলের দুটি জিল্লি দ্বারা তিনটি পার্ট হয়ে যায়। একটু ভালো করে আমরা যদি খেয়াল করি, এই যে এই একটি নল, এই নলের ভিতরে তিনটি পার্ট দেখতে পাচ্ছি, 1 2 3। এতে মূলত দুটি জিল্লি দ্বারা তিনটি পার্ট হয়েছে। এই যে উপর দিকে অর্থাৎ এটাকে উপর নিচ করি, এই উপর দিকে যে জিল্লি, এই জিল্লিটা এটাকে বলা হয় রেস্টনার জিল্লি, এবং নিচের দিকে এটাকে বলা হয় বেসিলার জিল্লি। এই দুটি জিল্লি দ্বারা একটি নলকে তিনটি পার্টে ভাগ করা হয়েছে। আমরা আরেকটু ভিতর থেকে একটু দেখি, খেয়াল করো। এই যে নলটি, এই যে একটা নল, এই সম্পূর্ণ একটা নল, এটা হচ্ছে তার বাইরের উপরের দিকের অংশ, মধ্যের অংশ এবং নিচের দিকের অংশ। এই যে দুটো জিল্লি, এই যে একটা জিল্লি দেখা যাচ্ছে যাকে বলা হয় রেস্টনার জিল্লি, এবং নিচের দিকের যে জিল্লিটা দেখা যাচ্ছে তাকে বলা হয় বেসিলার জিল্লি। এই দুটি জিল্লি দ্বারা একটি নলকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। উপরের অংশটি বলা হয় স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া এবং স্কেলা টিম্পানি। স্কেলা টিম্পানি এবং স্কেলা ভেস্টিবুলি দুটিতে সেম ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। ফ্লুইডগুলোর নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পেরিলিম্ফ। কিন্তু মাঝখানে যে স্কেলা মিডিয়া, এতে যে লিম্ফ বা এতে যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় এন্ডোলিম্ফ। এখন আমরা যখন শব্দ শুনি, তখন শব্দ আমাদের অন্তঃকর্ণে যখন প্রেরণ করে, অর্থাৎ টিম্পানিক পর্দা থেকে মেলিয়াস, ইনকাস, স্টেপিস এবং যখন শব্দ প্রেরণ করে, তখন প্রথমে কম্পিত হয় এই পেরিলিম্ফ কম্পনের সাথে সাথে কম্পিত হয় এই যে মাঝখানের এন্ডোলিম্ফ। একটু খেয়াল করো,
এন্ডোলিম্ফে এই জিহ্বার মতো একটা অংশ রয়েছে, তাকে বলা হয় টেক্টোরিয়াল মেমব্রেন। এই টেক্টোরিয়াল মেমব্রেনের নিচের দিকে যে কিছু কোষ রয়েছে, সংবেদী কোষ, এই সংবেদী কোষের উপরে ছোট ছোট ব্রাশের মতো যে অংশ দেখা যাচ্ছে তা হচ্ছে সংবেদী রোম। যখন সাউন্ডটা এই পেরিলিম্ফ দ্বারা ভিতর দিকে প্রেরণ করে, তখন আমরা যে সাউন্ড করি ওই সাউন্ডের প্রায় 20 গুণ বৃদ্ধি করে দেয় শক্তি। এখন সে এই সাউন্ডের কারণে একটা কম্পন তৈরি করে, এই কম্পনটা যখন এন্ডোলিম্ফে প্রবেশ করে, এন্ডোলিম্ফের টেক্টোরিয়াল মেমব্রেন তখন কম্পিত হয়। টেক্টোরিয়াল মেমব্রেনের কম্পনের সাথে সাথে যে স্নায়ু কোষগুলো দেখতে পাচ্ছি আমরা, এই কোষের রুমগুলোতে তার স্নায়ু কোষ হয়ে এই নার্ভ দ্বারা চলে যাচ্ছে কোক্লিয়ার স্নায়ু, এবং কোক্লিয়ার স্নায়ু থেকে পরবর্তীতে চলে যায় অরিজুরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। আর এই অংশটুকু সম্পূর্ণ গঠনটুকু আমরা যে অর্গান অফ কোটি নামে চিনি। অর্গান অফ কোটিতে মূলত শব্দটা কিভাবে অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে ট্রান্সফার হয় তা আমরা দেখি। একটু খেয়াল করো, আমরা যখন কোনো সাউন্ড করি, সাউন্ড দুই রকম হইতে পারে, একটা তীক্ষ্ণ, একটি ডিপ সাউন্ড। এই যে সাউন্ডটা করলাম, এই সাউন্ডটা অর্গান অফ কোটি হয়ে এই যে কোক্লিয়ারের এই অংশটুকু তার ভিতরে এটা, এবং এক মুহূর্তে মস্তিষ্কে প্রেরণ করে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। আমরা যদি একটু তীক্ষ্ণ সাউন্ড করি, তীক্ষ্ণ সাউন্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোক্লিয়ারের শুরুর দিকে তা কনভার্ট করার কাজ সম্পূর্ণ করে দেয়। কিন্তু একই সিস্টেমে যদি আমরা ডিপ সাউন্ড করি, ডিপ সাউন্ডটা মূলত কোক্লিয়ারের ভিতর দিক থেকে রিসিভ করে। একটু খেয়াল করো, কোক্লিয়ারের ভিতর দিক থেকে এটা রিসিভ হয়ে মস্তিষ্কে প্রেরণ করে। আবারও দেখি একটু তীক্ষ্ণ সাউন্ডটা, আমরা দেখি তীক্ষ্ণ সাউন্ডটা মূলত কোক্লিয়ারের শুরুতে এটাকে রিসিভ করে, এই যে কোক্লিয়ারের শুরুর দিকে অর্থাৎ প্রথম প্যাচের শুরুর দিকে রিসিভ করে এবং এক মুহূর্তে মস্তিষ্কে প্রেরণ করে। তাহলে এই হলো আমাদের একটা কানের, যে কিভাবে কান থেকে আমরা শব্দগুলো মস্তিষ্কে পৌঁছায়। সো কান দিয়ে আমরা কিভাবে শব্দ শুনতে পাই, তার ক্ষেত্রে আমরা অরিজুরি স্নায়ু কিংবা কোক্লিয়ার স্নায়ুর কথা আমরা শুনেছি, এবং এই স্নায়ু দ্বারা মস্তিষ্কে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটি মস্তিষ্কের কেন্দ্রে অর্থাৎ আমাদের যে শ্রবণ কোটরে পৌঁছায়, এবং ওই জায়গা থেকে আমরা বুঝতে পারি আমরা কি শব্দ করেছি কিংবা কি শুনতে পাচ্ছি।